হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই এই রমজান মাসে খুব ভালো আছেন। যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি শুরু করছি। তো আমি আজকে সাসলিক বানাবো, প্লাস আরও কত কিছু বানাবো, সেগুলো সবই রেডি করে নিচ্ছি। তো সেই ভিডিও ক্লিপটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সাসলিক বানানোর জন্য আমি মুরগির যে বুকের মাংস সেটা আমি নিয়েছি, একদম ছোট ছোট পিস করে কেটে নিয়ে সেগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে যে যখন বানাবো তার কিছুক্ষণ আগে বের করে রেখেছি। আর আমরা যেহেতু 3 জন, সেজন্য 3টা কাঠি নিয়েছি। তো কাঠিতে যে মাংসগুলো আমি গেঁথে নেব, সে মাংস প্লাস গাজর দিব আর পেঁয়াজ দিব। যেহেতু আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই দিতে পারিনি। ক্যাপসিকাম দিলে আরও খুব বেশি ভালো লাগে। তো আমি যেহেতু সবজি পছন্দ করি এজন্য আমার কাছে আসলে ভালো লাগে। তো যেহেতু ছিল না তাই দিতে পারিনি। আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাংসটা আমি মাখিয়ে নিয়েছিলাম, কারণ মশলা দিয়ে মাখানোর পরে তো একটু কেমন ঝোলের মতো বের হয়। তো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলে ওটা একটু আঠালো হয়ে যায়, খুব ভালো হয় এই জন্য। তো কর্নফ্লাওয়ারের জায়গায় যদি কেউ বেসন দিতে চান সেটাও হবে, তবে কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আর আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা রেগুলার সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম। বাসায় যে মশলা সবসময় থাকে সচরাচর সেটাই। তো আমি একটা একটা করে সাসলিক করে নিচ্ছি। এই সাজানোটা আসলে সম্পূর্ণ নিজের ওপর নির্ভর, কে কীভাবে সাজাবেন, আগে কোনটা দিবেন পরে কোনটা দিবেন, এই আর কি। এটা দেখে শেখার কিছু নেই, এটা নিজের মন মতো। তো খেতে খুবই মজার হয়ে থাকে। আমার মনে হয় বাইরেরটার চেয়েতে বাসায় বানানোটা স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। তো আমি এক এক করে সব সাসলিক বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আর সাসলিকগুলো বানানোর পরে সব কিছুগুলো এভাবে কিন্তু টাইট করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। যেহেতু এটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হয়, অল্প জালে ফ্রাই প্যানে দিয়ে অল্প অল্প করে ঘুরিয়ে নিতে হয়, এজন্য এটা খুলে যাওয়ার পসিবিলিটি থাকে, এজন্য টাইট করে নিতে হবে। তো আমি একটা একটা করে কাজ করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে রাখবেন। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমার ইউটিউবে সেরকমভাবে মানে ভিউ হয় না, কিন্তু ফেসবুকে বেশ ভালোভাবেই ভিউ হয়, বেশ অনেকটাই ভিউ হয়। কিন্তু আসলে আমি ভিডিও সেভাবে মেক করতে পারি না, সময় পাই না। এখন যে বানাচ্ছি সবগুলো রেডি করে নিচ্ছি, যেহেতু রোজা রমজান মাস, এগুলো ভাজতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। আর আমি তো ইন্ডাকশানে করে নেব, কারণ গ্যাস একদমই নেই, কিছুই করার নেই, কি করব বলেন। তো ইন্ডাকশানে করে নিতে, এগুলো একটা একটা করে নিতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আমি ভাজা পোড়া যে করেছি সেটা দেখাতে পারি নাই, কিন্তু আমি যেভাবে রেডি করে নিচ্ছি সেই প্রসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো বানিয়ে রাখছি, জাস্ট আমি শুধু মানে তেলে ভেজে নেব, এই আর কি। তো এটা তো দেখানোর কিছু নাই, প্রসেসটাই হচ্ছে মেন। তো আমি সেটাই বেশ ভালোভাবে ক্লিপ নিয়ে রেখেছি এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই বোনটার সাথে একটু থেকে যাবেন। আপনারা যদি লাইক দেন তাহলে এই ভিডিওটা অনেকের কাছেই পৌঁছে যাবে, কমেন্ট করবেন অবশ্যই। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থেকে যাবেন এবং সবসময় আমার সঙ্গে থাকবেন, আমি এই কামনাই করি আপনাদের কাছে।
তো আমি এখন যে বেগুনি বানাবো আর হচ্ছে আলুর চপ, তার জন্য তো একটা বেটার বানিয়ে নিতে হবে। তো সেই বেটার আমি বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে হচ্ছে এই যে বেসন, সেটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। হ্যাঁ, কারণ বেসনটা যদি চেলে নেন তাহলে যে একটা গোটা গোটা দলা দলা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না, একদম স্মুথলি হবে। তো এজন্য বেসনটা কিন্তু চালিয়ে নেওয়া মানে খুবই জরুরি। এজন্য বেসনটা চালিয়ে নিবেন আর চেলে নিবেন আর কি, চালিয়ে নিবেন বলতে চেলে নিবেন, এক একজন এক একভাবে বলে আর কি। তো আর এখানে খুব সামান্য পরিমাণে সব মশলা দিলাম, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়েছি। আর এই যে পানি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার এই ছোট কেটলিতে করে যে পানি নিয়েছি এটা পুরোটাই লেগেছে। আর এই যে খুব ভালোভাবে আমি বেটারটা বানিয়ে নিচ্ছি। প্লাস এখানে কিন্তু আমি খুব সামান্য একটু জর্দার রং ব্যবহার করেছি। আর বেকিং পাউডার তো দিতেই হবে, তা না হলে ফুলকো ফুলকো তো হবে না, তাই না? তো আমি এখানে কোনো কিছুই কিন্তু স্কিপ করিনি, সব কিছুই দেখিয়েছি। আর এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি, এটা অবশ্যই আপনারা দেখেছেন, সেটা হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক। এই মশলাটা ব্যবহার করবেন, দেখবেন যে অসাধারণ লাগে। আমরা তো আগে সবজিতে ব্যবহার করেছি, তাই না? সবজি যখন রান্না করেছি তখন ব্যবহার করেছি, কিন্তু এখন রোজা রমজান মাসে এই বেটার বানিয়েছি, সেটাতে যে ব্যবহার করলাম, এটা খেতে যে এত মজা হয়েছিল আসলে আমি মানে বলে বোঝাতে পারবো না, এটা টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে। তো যারা স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করেননি বা করেন না, তারা প্লিজ একবার করে দেখবেন, দেখবেন যে মানে অসাধারণ টেস্ট। তখন মনে হবে যে এটা ছাড়া চলবেই না, এরকম একটা অবস্থা। খুবই মজার হয়েছিল, খুবই টেস্টি, আর একদম ফুলকো ফুলকো হবে, খুব সুন্দর। তো আমি বেটারের মধ্যেও দিয়েছি, আবার এই পেঁয়াজুর মধ্যেও দিয়েছি। পেঁয়াজু আমার বাসায় শুধু আমি খাই, আমি পছন্দ করি, তো আমি অল্প করে বানিয়ে নিচ্ছি। আর মসুর ডালটা আমি আগে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। কিছু কিছু জিনিস আমি ফ্রোজেন করে রেখেছি, সব তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো এই মসুর ডালটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, নামিয়ে রেখেছি, যখন ডিফ্রস্ট হয়ে গিয়েছে তো এখন ওইটা আমি এই যে মাখিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন আমি হচ্ছে আলু ম্যাশ করে নিচ্ছি। তো এটা হচ্ছে গরম অবস্থাতে করলে কিন্তু খুবই ভালো হয়। আপনারা যদি গরম অবস্থাতে করে নেন, এটা জাস্ট সেকেন্ডের ব্যাপার, খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে একটু মানে অসুবিধাই হয়। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, স্লিপ ফ্লেক্স করে নিয়েছি। এগুলো তো মানে প্রতিদিনই লাগে, তো এগুলো আসলে কি বলবো, মানে সব সময় তো রেডি করে করে কাজ করাটা সমস্যা। এই জন্য আমি এগুলো আগের থেকেই রেডি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, স্লিপ ফ্লেক্স করে নিয়েছি। তো স্লিপ ফ্লেক্সটা বেশ কিছুদিন আগে করেছিলাম, জন্য আমি ব্যবহার করতে করতে এখন অনেকটাই কমে গিয়েছে, বেশ অনেকটা পরিমাণে করেছিলাম। তো এগুলো রেডি থাকলে কাজটা খুবই কিন্তু সহজ হয়, এই জন্য আমি এগুলো রেডি করে নিয়েছি। আর রোজা রমজান মাস তো নামাজ কালাম আছে, কোরআন শরীফ পড়া আছে, এগুলোতে তো সময় দিতে হয় অনেক, তাই না? তো এই জন্য কাজগুলো যদি করে নেওয়া যায় আগের থেকে, তাহলে কিন্তু সময়টা অনেক বাঁচে, নিজেও কিন্তু রিল্যাক্সে সব কিছুই করা যায়। তো এই যে আমি এখন আলু ম্যাশ করে নিলাম, মাখিয়ে নিলাম সুন্দর করে। মাখার পরে আমি এখন ডিম চপটা আগে করে নিচ্ছি। তো হাতে একটু তেল মাখিয়ে নিলাম, তা না হলে তো হাতের তালুতে লেগে যায় আলুটা, এর জন্য একটু তেল মেখে নিলে খুব সহজে এটা করা যায়। তো আমি ডিম চপ করে নেওয়ার পরে একটা ডিমকে 4 ভাগ করেছি, করে ডিম চপটা করে নিয়েছি। আর বাকি যে আলুটা আছে সেটা দিয়ে আমি এখন আলুর চপ বানিয়ে নিচ্ছি। আসলে রোজা মানে তো ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো না থাকলে আমাদের মানে দেশীয় যে একটা স্বাদ, সেটা তো আমরা ফিল করতে পারি না, তাই না?
যদিও জানি যে ভাজা পোড়া খাওয়াটা খুবই ক্ষতিকর, কিন্তু তারপরেও আল্লাহর একটা অশেষ রহমত আছে যে আমরা যে এত পরিমাণে 1 মাস ভাজা পোড়া খাই, আমাদের কিন্তু কোনো সমস্যা সেরকম হয় না। তো এটা আল্লাহর একটা রহমত ছাড়া আর কি বলেন। এই যে আমি বেগুন কেটে রেখেছি, বেগুনি বানাবো। আর এরকম ভাবে ছোলা সিদ্ধ করে বক্সে বক্সে রেখে দিয়েছি যে প্রতিদিন একটা করে বক্স বের করব, বা একটা বক্স বের করে 2 দিন করব, এরকম যেদিন যেরকম হয় আর কি। তো একটা বক্সে এরকম এরকম বেশি পরিমাণে আমি রেখেছি যাতে আমি খুব সহজেই ব্যবহার করতে পারি। তো বের করে নিলে ডিফ্রস্ট হয়ে যায়, তখন খুব সহজে কিন্তু আমরা করে নিতে পারি, তাই না? তো কিছু কিছু জিনিস কিন্তু এভাবে যদি আমরা করে রাখি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়, এবং আমরা রিল্যাক্সে সবকিছুই করতে পারি। তো মাহির আব্বু যখন অফিস থেকে এসেছে তখন অনেক কিছুই নিয়ে এসেছে, তো সেগুলোই শেয়ার করছি। দেখেন বেগুনি, পেঁয়াজু, আলুর চপ সবকিছু কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। আর কিছু ফ্রোজেন ফুড নিয়ে এসেছিলাম, আমরা সবসময় গোল্ডেন হারভেস্ট থেকেই নিয়ে আসি, ওটাই আমাদের কাছে ভালো লাগে। তো ওটাও ভেজে নিয়েছি। সামোসা, রোল, পাঁপড় ছিল, যা যা করেছি সবই টেবিলে আমি রেখেছি। তো এখন এই যে শরবত, শরবত ছাড়া তো আসলে চলবে না, তাই না? কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ম্যান্ডেটরি, মানে এগুলো আসলে লাগবেই লাগবে। তো যাই হোক, সবই মোটামুটি করে নিয়েছি। আমার ছেলেকে বলেছে যে একটু ভিডিও করে দাও, আমি তো কাজ করছি। তো আমাকে যথেষ্ট হেল্প করে। আমার ছেলেটা অনেকই ভালো, সে সব রোজাই রাখছে, কোরআন শরীফ পড়ছে, তারাবি পড়ছে। সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। আর এই যে লাস্টে চলে আসলাম ইফতারির টেবিলে। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমি সবকিছুই এগিয়ে দিচ্ছিলাম, মাহির আব্বু মাখাচ্ছিল ইফতার। তো আমরা মেয়েরা অনেক কষ্ট করি, তাই না? ছেলেরা বাইরে কষ্ট করে আর মেয়েরা কিন্তু বাসায় কষ্ট করে। এই যে এতগুলি যে ইফতার বানিয়েছি, আমার তো অনেকই কষ্ট হয়েছে, হয়েছে না? হয়তো ভিডিও দেখলে মনে হয় যে 10-15 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা, এই জিনিসগুলো তৈরি করতে যে আসলে কতটা সময় লেগেছে, এটা আসলে যে করেছে সেই জানে, আর যারা করে তারাই জানে। তো তারপরেও যদি সবকিছু মিলে একজন মানুষের ভালো ব্যবহারটা পাওয়া যায়, তাহলে আর কোনো কষ্ট থাকে না, সব কষ্টগুলো কিন্তু দূর হয়ে যায়, মনের মধ্যে আর কোনো কষ্ট থাকে না। এত কিছুর পরেও যখন মানুষের দুর্ব্যবহারটা দেখতে হয়, তখন আসলে মনকে কিছুতেই আর মানে বোঝানো যায় না। তো এত সুন্দরভাবে ইফতারি বানিয়েছি, এত সুন্দরভাবে বসেছি, সবকিছু পসরা নিয়ে ইফতারি নিয়ে বসেছি, দেখেন কত সুন্দরভাবে। প্লেটও দিয়ে রেখেছি যে যদি কেউ আলাদা প্লেটে নিয়ে খায় সেটাও খেতে পারবে। এত কিছু করে দেওয়ার পরেও যদি এই মানে ব্যবহারটা ভালো না পাওয়া যায়, দুর্ব্যবহারটাই যদি সঙ্গী হয় সব সময় নিত্যদিনের মতো, তাহলে আসলে বলার কিছুই নাই, তাই না? রোজা থেকেও যদি একজন মানুষ একজন মানুষকে তুচ্ছ করে দেখে, ঘৃণার চোখে দেখে, দুর্ব্যবহার করে, তাহলে আসলে এর থেকে দুঃখজনক আর কিছুই নাই। তো যাই হোক, মন থেকে এই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কিছুই করার নেই। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও যেন ভালো থাকি আপনাদের মতো। আজ এ পর্যন্তই।